নীড়ের খোঁজে দ্বিতীয় পর্ব। জিহাদদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল ৭টা বাজে। রাস্তায় জ্যাম আর গ্রামের রাস্তা হওয়াতে তাদের জায়গা চিনতে অসুবিধা হয়। শৈবাল গাড়ি থেকে নেমে দাঁড়াতেই জিহাদের ক্লান্ত মুখশ্রী নজরে আসে। ছেলেটা বিয়েবাড়িতে সকল কাজ নিয়ে বিজি, এখন আবার বন্ধুদের রিসিভ করতে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। শৈবাল বন্ধুর দিকে তাকিয়ে একগাল হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। তুহা চুপচাপ দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে, দুজনের কথা বলায় ব্যস্ত। হঠাৎ জিহাদ তুহার দিকে তাকিয়ে শোধায়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। টুকটাক কথা হয় তাদের মাঝে। কথা বলতে বলতে তারা ঘরের দিকে এগিয়ে যায়। একটা পাকা দোতলা বাড়ি, দেখে মনে হয় পুরনো দিনের করা বাড়ি। তুহা চারিদিকে তাকায়, এটাই প্রথম সে সরাসরি গ্রাম দেখছে। আশেপাশে যেন সতেজতা মোড়ানো সব কিছু। বাড়িতে ঢুকতে দেখে সব দিকে মানুষ গিজগিজ করছে। একজন মধ্যবয়স্ক মহিলা তাদের দিকে এগিয়ে আসলে শৈবাল তাকে সালাম দিয়ে সুন্দর করে কথা বলে। কথায় এতটুকু বোঝা যায় যে উনি জেহাদের মা। শৈবালের ভদ্রসভ্য আচরণ দেখে মুখ বাঁকায় তুহা। দেখে যেন মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। তাদের কথা বলার মাঝে ভদ্রমহিলার নজর তার দিকে পড়লে তিনি আওড়ায়, মাশাআল্লাহ, এই পরীটা কে শৈবাল? তুহা খুব করে বলতে চায় ছেলেটা তার কাজিন হয়, কিন্তু তার আগেই শৈবাল তড়িঘড়ি করে উত্তর দেয়, আমার বউ, তুহা শাহরিয়ার। তুহা এক পলক রাগী চোখে তাকায়। ছেলেটাকে পই পই করে বলে দিয়েছে যেন বইয়ের পরিচয় না দেয়। সেখানে সে সবার আগে এটাই বলেছে। তুহা জিহাদের মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে রুমে চলে যায়। শৈবাল অনেক আগেই রুমে গিয়েছে। সে গিয়ে দেখে শৈবাল ফ্রেশ হয়েছে মাত্র। রেগেমেগে তার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনাকে আমি বলেছিলাম না আমাকে বইয়ের পরিচয় দেবেন না, তারপরও আপনি সেই একই কাজ করলেন কেন? শৈবাল নির্লিপ্তভাবে উত্তর দেয়, আমার জীবন চলবে আমার রুলসে, তুমি সেখানে কথা বলার কে? খুব করে হাসে তুহা। একটু আগে বইয়ের পরিচয় দিয়ে এখন আবার বলছে তুমি কথা বলার কে? ব্যাপারটা হাস্যকর না? চোখ ঝাপটে তাকিয়ে থাকে শৈবাল তুহার দিকে। মেয়েটার হাসি সুন্দর, কিন্তু তার সামনে খুব একটা হাসে না। শৈবাল এগিয়ে গিয়ে এক হাতে তুহার গাল স্পর্শ করে কিছু বলতে নিলে তুহা পুনরায় বলে, সব কিছু ভুলে গিয়ে চলো, আমরা দুজনে সুখে সংসার করি। আগে সব ভুলে যাও না তুহা, এই রকম কিছু বলবেন? বিন্দুমাত্র ইচ্ছে নেই এইসব বলার। আশা করো নাকি এসব কথা? ছেলে মানুষ তো, তাদের দ্বারাই সব সম্ভব। শৈবাল তুহার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, শৈবাল শাহরিয়ার মেয়েদের মনে প্রাণে ঘৃণা করে মিসেস। সে কথা আমাকে ঢাকঢোল পিটিয়ে বলার দরকার কি? মানুষটা তুমি, তাই বলতে হয়। ভুল করে যদি পড়ে যাও? কোথায় পড়ব? শৈবাল শাহরিয়ারের প্রেমে? শৈবালের কথায় ফিক করে হেসে ফেলে তুহা। দারুণ মজা পেয়েছে সে। মুচকি হাসি ঠোঁটে রেখে শক্ত কণ্ঠে বলে, আপনার মতো অমানুষের প্রেমে কোনো সুস্থ মানুষ পড়বে না। তো আমি কখন বলেছি তুমি ভালো? রাগে শৈবালের সামনের চুলগুলো খামচে ধরে তোহা। ব্যথা পেয়েও শব্দ করে না শৈবাল। মেয়েটা বেশ জব্দ হয়েছে। এমনিও হয়তো মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে, তার আগে না হয় ভালো করে জব্দ করা যাক ভেবেই আরও হাসে সে। তুহার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় রুমের বাইরে। শৈবালদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শান্ত। অনেক কষ্টে ঠিকানা ম্যানেজ করতে হয়েছে। টলমলে চোখে একবার বাড়ির দিকে তাকায়। মেয়েটাকে না জানিয়ে চলে এসেছে এক নজর দেখার জন্য। দেখা দেবে মেয়েটা? এক পা এগিয়ে যায় তো 10 পা পিছিয়ে যায়। শান্তকে অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ান এগিয়ে আসে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কারে খোঁজেন আপনি? এখানে দাঁড়িয়ে আছেন কেন? একটা
ঢোক গেলে শান্ত আওড়ায়, তুহা আছে বাড়িতে? আমি আসলে তার বন্ধু, তার সাথে দেখা করতে এসেছি। ও, আমাগো বৌমনি, হে তো বেড়াবার লাইগা গেছে আমাগো ভাইজানের লগে। কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে শান্তর। এত দ্রুত তুহা সব কিছু মেনে নিয়ে সংসারে মন দিয়েছে, তার সাথে এখন ঘুরতে যায়। এত প্রেম কখন হলো? যার জন্য সে কষ্ট পায় সে তো দিব্যিই আছে। একদল বন্ধুদের ভিড়ে বসে আছে শৈবাল, সবাই স্বার্থের পাগল। এখানে সবাই তার বন্ধুমহল হলেও কারোর সাথেই খুব বেশি মেশে না শৈবাল। যখন সমুদ্রের অ্যাক্সিডেন্টের পরও কেউ এগিয়ে আসেনি, তখনই সে সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। তার প্রাণপ্রিয় বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছিল, তখন কেউ এগিয়ে আসেনি। জিহাদ আর সে না থাকলে এতদিনে সমুদ্রের লাশ পচে গলে যেত। সব ভেবে ভেতরটা তিক্তটায় ভরে যায় তার। তার মধ্যে নীরবতা ভেঙে ফাহিম শুধালো, শৈবাল, সমুদ্র এখন কেমন আছে? পাপিয়াকে খুঁজে পেয়েছিস? চোখ মুখ শক্ত করে নেয় শৈবাল। সমুদ্রকে নিয়ে উত্তর দেওয়ার ইচ্ছে নেই তার। সবাই তার অমানসিক ভাব দেখেছে, অথচ তার সামনে কতগুলো মানুষরূপী পশু বসে আছে, তাদের দিকে কারোর খেয়াল নেই। সমুদ্র মরে গেছে, তাকে নিয়ে তোদের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সেখানে উপস্থিত সবার মুখ ছোট হয়ে আসে। জিহাদ ঠোঁট কামড়ে হাসে। সবাই ব্যস্ত হয়ে পড়ে টপিক চেঞ্জ করতে। শৈবাল চুপচাপ মোবাইলে মনোনিবেশ করে। এক পর্যায়ে তাদের মধ্যে আরেকজন বলে ওঠে, কি ব্যাপার রে শৈবাল, এমনিতেই তো চুপচাপ ছিলিস, বিয়ে করার পর তো আরোই চুপচাপ। তোর তো সুন্দরী হট বউ দেখে মুখে খই ফোটার কথা। রাগে মাথা ফেটে যাচ্ছে শৈবালের। তুহাকে নিয়ে খারাপ কথা মানতে পারছে না। তার উপর এরা খুব স্বার্থপর। এদের কাছে কাউকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় সে। তুহা আমার বউ হয়, তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য আমি শুনতে চাই না। আমার বউ কেমন আমি জানি, কারোর থেকে জানতে চাইনি। পরপর শৈবালের থেকে দুটো শক্ত কথা শুনে ওদের মুখ চুপসে যায়। শৈবাল সেখান থেকে উঠে চলে যায়। জিহাদ হাসতে হাসতে বলে, আগেই বলেছিলাম ওকে বেশি ঘাটাবি না। তারপরও একই কাজ করেছিস তোরা, এখন মজা বুঝ। জিহাদের কাজিনরা সবাই মেহেন্দি দিতে ব্যস্ত। ছেলেপক্ষে বিয়ে হলেও কনে পক্ষের বাড়ির মতো মেহেন্দি দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে সবার মাঝে। এই সব কিছুর মাঝে তুহা চুপচাপ বসে আছে, কাউকে চেনে না, কারোর সাথে কথা বলে না, একা, নিজেকে অন্য গ্রহের মানুষ মনে হচ্ছে। এর মাঝে হুট করে কোত্থেকে শৈবাল এসে তার পাশে বসে পড়ে। তার হাতে একটা মেহেন্দি উকি দিচ্ছে। তুহা তার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই শৈবাল একগাল হেসে তুহার বাম হাতটা এগিয়ে নেয়। তুহা হাত ছাড়াতে চাইলে রাগী লুকে তার দিকে তাকায়। আর কিছু বলে না তুহা, নীরবে তার কার্য দেখে যায়। শৈবাল তার হাতে গুটি গুটি অক্ষরে লিখে দিয়েছে, শৈবালের বউ। শৈবালের কাণ্ড হতভম্ব হয়ে যায় তুহা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। ছেলেটাকে নিষেধ করার পর থেকে যেন আরও উঠে পড়ে লেগেছে তার পরিচয় দেওয়াতে। শৈবাল বিশ্ব জয় করার মতো হেসে বলে, আশা করছি এরপর থেকে আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার আগে একবার ভাববে। তুমি আমাকে যা করতে বলবে আমি তা কখনো করব না জান। রুমের এক কোণে বসে বাবার সাথে কথা বলছে তুহা। আজ কতগুলো দিন পর কথা হচ্ছে তার সাথে। তুহার মা মারা যাওয়ার পর থেকে বাবা তাকে সব সময় আগলে রেখেছে। তাদের সম্পর্ক বন্ধুর মতো, সুখে দুঃখের হাজারটা কথা বলে। তার বাবা শৈবালের কথা জিজ্ঞেস করলে তুহা বাবাকে অনেক কথা বলে, প্রয়োজনে কিছু কথা গোপনও করে। সে যতই খারাপ হোক তার হাজবেন্ড হয়, তাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে যতটুকু গোপনতা বজায় রাখা উচিত ততটুকু গোপন করেই বাকি বলে নিজের বাবাকে। সব শুনে স্তব্ধ হয়ে যায় নুরুল পাটোয়ারি। মেয়ে সুখের জন্য বিয়ে দিয়েছে, অথচ তিনি ভাবেননি মেয়েকে এক নরক থেকে বাঁচিয়ে আর এক নরকে সঁপে দিয়েছে।
নুরুল পাটোয়ারি মেয়েকে শোধায়, কি করবি তুই? আমি চাই না তুই ওখানে থাক, চলে আয় বাবার বুকে। ভিডিও কলে ওপাশে বাবার ভেজা চোখ দেখে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে তুহার। তারপরও নিজেকে কঠোর করার চেষ্টা করে বলে সে, আমাকে তুমি সাহায্য করবে বাবা? তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারবো মা। কি চাস তুই? আমি আগামী 1 মাস পর জাপান যেতে চাই, সেখানে বাকি পড়ালেখা করব। তুমি যা যা প্রয়োজন সব করো। আমার তোকে বিয়ে দেওয়া উচিত হয়নি, দেশের বাইরে পাঠিয়ে দিতাম তোর ফুপির কাছে, এটাই ভালো হতো। এখন এসব ভেবে তো আর লাভ নেই, তুমি বরং সব ব্যবস্থা করো, খুব বেশি সময় লাগার কথা না, আমার পাসপোর্ট তো করাই আছে। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এটুকুতেই থেমে থাকেননি তুহা, বরং সাথে আরও একটা শর্ত যোগ করে, কেউ যেন এই বিষয়ে সম্পর্কে অবগত না হয়। বাবার সাথে কথা শেষে উঠে দাঁড়ায় তুহা। কালকে বিয়ে আর আজকে গায়ে হলুদ, তাকে রেডি হতে হবে। কোনো বাড়িতে তাদেরকে হলুদ নিয়ে যেতে হবে। শৈবাল যাবে কি না নিশ্চিত না, হয়তো নাও যেতে পারে। বন্ধুর পাশে থাকতে হবে তাকে। তুহা হলুদ শাড়ি পরে নেয়, বাঙালি স্টাইলে। বাবার আদরের মেয়ে হলেও প্রায় সব কাজই হাতে হাতে শিখে নিয়েছে সে। হয়তো কখনো কাজ করা হয়নি, কিন্তু শিখে তো নিয়েছে। আর এখন কাজেও লেগে গেছে। হলুদ শাড়ি পরে বিয়ে বাড়ির সাজের মতো একটু গর্জিয়াস সাজ দেয়। জিহাদের কাজিন কণা এসে ডেকে যায় তুহাকে একবার, জানায় সবাই অপেক্ষা করছে। উঠে দাঁড়ায় তুহা, তাকে এখন বের হতে হবে। একবার ভেবেছে শৈবালকে বলে যাবে, আবার মনে হলো থাক না, কি দরকার বলার। সে ছেলেটা তাকে কি কোনো কাজ বলে করে নাকি? বাইরে গাড়ির কাছে যেতে যেতে বেশ কয়েকজন প্রশংসা করে তার। অনেকে হয়তো জানে জিহাদের বন্ধুর বউ সে, না হলে তো চেনার কথা না। কণাসহ আরও দুজন তার জন্য অপেক্ষা করছে। তুহা সেখানে উপস্থিত হতে অদূরে তাকিয়ে দেখে শৈবাল সবার সাথে এটা ওটা কাজ করছে। তাকে হয়তো খেয়াল করেনি। সে সবার সাথে আলাপ করে গাড়িতে বসতে যাবে, সেই সময় শৈবাল এসে উপস্থিত হয়। তুহা তার দিকে ভ্রু কুঁচকে তাকাতে সে বলল, এভাবে কোথায় যাচ্ছ? আমাকে তো কিছু বলনি। প্রয়োজন বোধ করিনি। তুহার ডান হাতটা চেপে ধরে তাকে দূরে সরিয়ে আনে শৈবাল। মুগ্ধ হয় সে। এই মাথা নষ্ট করা সাজে কিছুতেই সে তুহাকে বাইরে যেতে দেবে না। বিয়ে বাড়িতে কত ধরনের ছেলেপোলে থাকে, এমনিতেই সুন্দরী বউ, তার উপর কখন কি ঘটে যায় বলা যায় না। তুহা শৈবালের দিকে রাগে লুকে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার, সেটা বুঝাবেন আমায়? তোমার মতো ঘাড়তাড়া মেয়েকে বোঝানোর মতো ধৈর্য আমার নেই। তারপর কণার দিকে ইশারা করে বলে, তোমরা যাও, আমার মিসেস যাবে না কোথাও। আমার মিসেস শব্দটা শুনে কেঁপে ওঠে তোহা। এ রূপ ক্ষণে ক্ষণে বদলায়, কখন কি করে নিজেই হয়তো জানে না। জানলে একেবারে এক এক রূপ দেখাতো বুঝি। তুহা ভাবে, এই মানুষটার বাম বাজরের হাড় থেকে তাকে তৈরি করা হয়েছে, তবে তাদের মাঝে এত বৈসাদৃশ্য কেন? মানুষটা কেন ভালো হয়ে তার জীবনে আসেনি? কেন এমনটা হলো তার সাথে? সব দীর্ঘশ্বাসের উত্তর কি কারোর কাছে আছে? মনে হয় না। শৈবাল তুহার কান জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার থেকে দূরে যেতে চাও জান? যত দূরে যেতে চাইবে তত কাছে আসবে। কেঁপে ওঠে তোহা। একবার ভাবে তার প্ল্যানের কথা শৈবাল জেনে যায়নি তো? না জানলে এইভাবে কথাটা বলছে কেন? এই ছেলে কি মন পড়তে জানে, নাকি আড়াল হতে শুনে নিয়েছে বাবা মেয়ের আলাপ? কে জানে। তবুও তুহা নিজের কঠোরতা বজায় রেখে আওড়ায়, আপনার মতো মানুষের জীবনে কেউ থাকবে না মিস্টার শৈবাল শাহরিয়ার। আপনি মানুষকে আগলে রাখতে জানেন না। কাউকে আগলে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে এভাবেই থেকে যায়। শৈবালের কথা শুনে তুহা হেসে ফেলে, হাসতে হাসতে বলে, আপনার এই
আপনার জন্য একদিন খুব পস্তাবেন শৈবাল শাহরিয়ার। কথা বলতে বলতে রুমে যায় তারা। শৈবাল কিছু বলে না, তার কাছে এসব কথার মূল্য নেই। তার জীবন, তার ভাবনা হয়তো আরও আলাদা। সে সব কথায় কান না দিয়ে তুহার উদরে হাত রেখে কাছে টেনে ঠোঁটের গভীর স্পর্শ করে। তার ঠোঁটে, গলায়, ঘাড়ে ছোট ছোট চুমু খায়। তুহা বাধা দিতে গেলে এক হাত দিয়ে আটকে দেয় শৈবাল। আস্তে আস্তে শৈবালের স্পর্শ গভীর হতে থাকে, হারিয়ে যায় অন্য এক ভুবনে। সমুদ্র সম্রাট। দুই ভাইয়ের মাঝে সে ছোট। বড় ভাই ওয়াসিম বিয়ে করেছে, বউ নিয়ে আমেরিকায় সেটেল হয়েছে। ওয়াসিম সম্রাট মায়ের সাথে করুণ কণ্ঠে কথা বলে। আজ ১ বছর হতে চলল, ছোট ভাইটার কোনো খোঁজ নেই। সে কোথায় আছে, কেমন আছে আজও খুঁজে পায়নি। পুলিশের সাথে কথা বলেও কোনো কুলকিনারা হয়নি। তার কোনো বন্ধুর সাথেও যোগাযোগ করতে পারছি না। তারা পুরো ফ্যামিলি তখন আমেরিকায় ছিল, শুধু সমুদ্র সম্রাট দেশে ছিল। বন্ধুদের সাথে ট্যুরে গেছিল বান্দারবন। তারপর তার সাথে আর যোগাযোগ হয়নি। তার সবচাইতে কাছের বন্ধু শৈবালের সাথেও ও যোগাযোগ করতে পারছে না। যাদের সাথে কথা হয়েছে তারা কেউ সমুদ্র সম্পর্কে কিছুই জানে না। বরং তারা জানায় তারা কেউ সমুদ্রের সাথে ঘুরতে যায়নি। ওয়াসিম সম্রাট হতাশ হয়ে পড়ে। তার সবচাইতে কাছের মানুষ, তার বন্ধুর মতো ভাইটা হারিয়ে গেছে। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কিভাবে এই সত্যটা নিজের জন্মদাত্রীকে বলবে ওয়াসিম? বউ নাতাশার দিকে করুণ চোখে তাকালে সে বলে, তুমি চিন্তা করো না, অনুজের বাবা ঠিক পেয়ে যাবে ছোট ভাইকে। এই একই বাক্য গত ১ বছর ধরে শুনে আসছে সে। তাও কথাটায় যেন আরেকটু ভরসা, আরেকটু শান্তি পায়। মনে মনে আল্লাহর কাছে দোয়া করে তার ভাই যেখানেই থাকুক যেন সুস্থ সবল থাকে, তার যেন কিছু না হয়। তবে সমুদ্র সম্রাট কি সত্যিই সুস্থ আছে? সত্যি কি সে আবার ফিরে আসবে নিজের আপন নীড়ে, যেখানে তার জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটা প্রাণ? বিয়েবাড়ির সকাল, অথচ মাথা ব্যথার জন্য তুহা মাথা তুলতে পারছে না। হঠাৎ এত মাথা ব্যথার কারণ উদ্ঘাটন করতে পারেনি সে। রুমে আশেপাশে কেউ নেই। শৈবাল কোথায় জানা নেই তার। ঘুম থেকে ওঠার পর থেকেই তার চেহারা দেখেনি। তুহা কোনো রকমে উঠে গোসল করে আবার এসে শুয়ে পড়ে। নিজের বাড়ির মানুষগুলোকে খুব মিস করে। তার এমন মাথা ব্যথা থাকলে নিজের সেবা করার জন্য দুজন আলাদা মানুষ থাকতো, আর এখানে একজন মানুষকেও খুঁজে পাওয়া মুশকিল। দীর্ঘশ্বাসের সাথে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পানি গড়িয়ে পড়ার আগেই মুছে নেয় সে। দুর্বলতা প্রকাশ করতে চায় না সে। মাথা ব্যথা নিয়েই কাতরাতে থাকে। ঘণ্টাখানেক পর রুমে আসে শৈবাল। তার সারা শরীর ঘামে ভিজে আছে, হয়তো কাজে ব্যস্ত ছিল। সে রুমে ঢুকে তুহাকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার, এখনো শুয়ে আছো কেন? উঠে নাস্তা করবা কখন? জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না তুহা। চুপচাপ চোখ বন্ধ করে নেয়। তুহার কাণ্ড দেখে মেজাজ কিছুটা খারাপ হয়ে যায় শৈবালের। তারপরও নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে তুহার পাশে বসে মাথায় হাত দেয়। নরম স্বরে বলে, মাথা ব্যথা করছে তোমার? খুব বেশি খারাপ লাগছে? তুহা বিড়বিড় করে আওড়ায়, আমার এসব কোলাহল সহ্য হয় না, আমি বাড়ি যাব, আমাকে প্লিজ বাড়ি পৌঁছে দেন। শৈবালের নিজেকে অসহায় মনে হয়। একদিকে তো এত ক্লোজ বন্ধুর বিশেষ দিন, আর একদিকে মেয়েটা বাড়ি যেতে চায়। কি করা উচিত তার? এভাবে কিভাবে চলে যাবে? জিহাদ ও বা কি ভাববে? সব ভাবনা একসাথে মাথায় আসতে বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় শৈবাল। তুহাকে কিছু না বলে প্রস্থান করে সে। সমুদ্র সম্রাটের থেকে এখনো পর্যন্ত কত টাকা নিয়েছ তুমি? অবাক হয় পাপিয়া। কি জবাব দেবে সে? আর তাকে এসব কেন জিজ্ঞেস করছে তার স্বামী? সোহেল সব কিছু জেনে যায়নি তো? কথাটা মনে আসতেই কথা ঘুরাতে উঠে পড়ে লাগে সে।
কী থেকে কী বলবে বুঝে উঠতে পারে না। এই সময় নিজেকে স্বাভাবিক করে জানায়, সমুদ্রের কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন সোহেল? আমার বাবার কি টাকা পয়সা কম নাকি? তাকে ছেড়ে হঠাৎ আমাকে বিয়ে করেছো কেন? আমি যতদূর জানি সমুদ্র ওয়েল সেটেলড, স্ট্যাবলিশড একটা ছেলে, ডাক্তার মানুষ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। তাহলে আমাকে বিয়ে করার কারণ কি? ভড়কে যায় পাপিয়া। ঠোঁটের আগা জুৎসই উত্তর খুঁজে পায় না। বুকের ভেতর ভয়ে খামচে ধরে। বারবার এটা কেন মনে হয় সোহেল সব কিছু জেনে গেছে। কিন্তু কিভাবে সম্ভব তা? যা ঘটার সব ঘটেছে বাংলাদেশে। এখন তারা মালয়েশিয়াতে আছে। কিভাবে সম্ভব? ভাবতে ভাবতে সে উত্তর দেয়, সমুদ্র আমার সাথে বেইমানি করেছে, ডবল টাইমিং করেছে আমার সাথে। তাছাড়া বাবা মেনে নেয়নি আমাদের সম্পর্ক। আড়ালে হাসে সোহেল। বড্ড বেশি বোকা মনে হয় পাপিয়াকে। যে মেয়ে একটা ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নিজে বিয়ের পিঁড়িতে বসেছে, সে কিভাবে এতটা বোকা হয়? পাপিয়াকে আর কথা বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ায় সে। তার ভিন্ন পরিকল্পনা আছে। তুহার ডান পাশে আধশোয়া হয়ে মোবাইল টিপছে শৈবাল। মেয়েটা নাস্তা করে মেডিসিন নিয়ে কেবল ঘুমিয়েছে। মেয়েটা কি অভিমান করেছে? তার মাথা ব্যথা শুনেও শৈবাল কিছু করেনি, রুম বরং রুম থেকে বের হয়ে গিয়েছে। এটা কি অভিমান করার জন্য জুৎসই কারণ হতে পারে না? তাকে ক্রন্দনরত অবস্থায় দেখেছে, রাগে কাঁপতেও দেখেছে, শুধু দেখেনি অভিমান করতে। তবে কি শৈবালের অবচেতন মনটা তুহার অভিমানী মুখশ্রী দেখতে চায়? মেয়েটা অভিমান করতে জানে? মনে তো হয় জানে না। এই সব উল্টোপাল্টা ভাবনা ভাবতে ভাবতে ফোন বাজে। ওই পাশের মানুষটা ফোন রিসিভ করতেই সে আওড়ায়, ওই দিকের কি খবর? সব ঠিকঠাক আছে? অন্য পাশের মানুষ চুপ। সে সব কিছু জানি না আমি। যেটুকু জানতে চাইছি তা কিভাবে বের করবা সেটা তুমি জানো। অন্য পাশের ব্যক্তি আবারও চুপ। তোমার বক্তৃতা শুনতে ফোন করিনি আমি। শর্টকাটে কথা শেষ করো। আবার চুপ। ওর দায়িত্ব আমাকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। তাকে তুমি কিভাবে ট্রিট করবে তা তোমার ব্যাপার। কেটে পানিতেও ভাসিয়ে দিতে পারো। সব কিছু তোমার উপর নির্ভর করছে। আবার চুপ। সমুদ্র মরে গিয়েছে। তাকে নিয়ে কথা বলার মুড নাই। রাখছি, পরে কথা হবে। ভেতরটা তিক্ততায় ভরে যায় শৈবালের। এই নিষ্ঠুর দুনিয়াতে এত বেশি কষ্ট কেন? কেন একরত্তি শান্তি নেই? কেন প্রিয় মানুষগুলো সুস্থ থাকে না সবসময়? তুহার যখন ঘুম ভাঙে তখন চারিদিকে কড়া রোদের তেজ। প্রথমে সে কিছুই বুঝে উঠতে পারে না। পরে মনে পড়ে নিজের মাথা ব্যথার কথা, জিহাদের কাজিন কণার নাস্তা দিয়ে মেডিসিন দেওয়ার কথা। মেডিসিন নেওয়ার পরেই সে মূলত আবার ঘুমায়। ঘড়ির দিকে তাকাতে দেখে এখন দুপুর 2:30 বাজে। কি আশ্চর্য! এত বেলা হয়ে গেল অথচ তাকে কেউ ডাকতে আসেনি কেন? মাথা কিছুটা হালকা লাগছে এখন। তাই উঠে কোনো রকমে চোখে মুখে পানি দিয়ে বাইরে যায় সে। সারা বাড়ি জনমানব শূন্য। সবাই কনেপক্ষের বাড়িতে হয়তো। তুহা হতাশ হয়। দোতলার একটা রুমে থাকতে হয়েছে তাদেরকে। নিচে খুন হয়ে গেলেও হয়তো টের পাওয়া যাবে না। তুহা নিচে নামতেই সামনে পড়ে জিহাদের মা। মহিলা তাকে দেখে একগাল হেসে বলে, তুমি তো অসুস্থ ছিলে, তাই তোমাকে ডাকতে নিষেধ করেছি। কি একটা অবস্থা দেখো তো মা! তুমি নতুন বউ এসেছ, অথচ আমি ব্যস্ততার জন্য তোমাকে একটুও সময় দিতে পারছি না। আরে সুবিধা নেই আন্টি, সবার অবস্থাই তো বুঝতে হবে। তুহার উত্তরে সন্তুষ্ট হয় ভদ্রমহিলা। মৃদু হেসে বলে, চলো, খাবে? তোমার তো এখনো খাওয়া হয়নি। বিকেলে হয়তো শৈবাল চলে যেতে পারে। অবাক হয় তুহা।
তাদের তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না। তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? মনে প্রশ্ন রেখে দেয় তুহা। চুপচাপ খেতে বসে। ক্ষুদ্র পেটের ভেতর ইঁদুর দৌড়ায় মনে হয়। খাওয়ার ফাঁকে টুকটাক কথা বলা হয়। শৈবাল জিহাদকে নিয়ে নানা ধরনের কথা বলে। কথার মূল ভাব এই যে শৈবাল জিহাদ আর সমুদ্র স্কুল জীবনের বন্ধু। জিহাদকে চিনলেও এখনো সমুদ্রের ব্যাপারে কিছুই জানে না সে। ছেলেটা কে বা বিয়ে বাড়িতে আসেনি কেন, এই সব ব্যাপারে প্রশ্ন করবে ভেবেও আর করা হয়নি। খানিকক্ষণ বাদে শৈবাল আসে। শুভ্র রঙা পাঞ্জাবিতে তাকে স্নিগ্ধ পুরুষ লাগছে। দুটো হাত ফোল্ড করা, হাতে ফোন, চোখে চশমা। সারাক্ষণ এই ফোনের মাঝেই বসে থাকে। কে জানে এই ফোনে কি আছে? শৈবাল এগিয়ে আসে তুহার দিকে, এক পলক তাকিয়ে শুধায়, রেডি হয়ে নাও, আমরা বের হব একটু পরে। একটু পর আবার নিজেই বলল, আমার হসপিটালে এমার্জেন্সি কাজ পড়ে গেছে। পরে তো আবার কারণ জিজ্ঞেস করতে করতে কানে পোকা মাথায় তুলে ফেলবা। বিরক্ত হয় তুহা। তার মোটেও ইচ্ছে ছিল না পুনরায় প্রশ্ন করার। শৈবাল সাহেরিয়ার যে সব সময় একটা লাইন বেশি বুঝে তা আরও একবার প্রমাণিত হয়েছে। সে বিরক্ত স্বরে বলেই ফেলে, অপ্রয়োজনে কথা বলেন কেন? আপনার কথাগুলো হাম্বা স্বরে আমার নিকট পৌঁছায়। বিরক্ত হই আমি। তুহারা যখন বের হয় তখন বিকেলের শেষ ভাগ। জিহাদ গাল ফুলিয়ে বসে আছে। প্রিয় বন্ধুর প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছে না, তাও আবার বিয়ে বাড়ি থেকে। জিহাদ অনেক অনুরোধ করার পরও শৈবাল রাজি হয় না। তার একটাই কথা, আমার হসপিটালে এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে, না গিয়ে উপায় নেই। কিন্তু তুই তো ছুটি নিয়েছিস, এভাবে ছুটি শেষ না হলে তোকে হসপিটাল থেকে ডাকার মতো কেউ নেই। অন্য কোনো কারণ আছে সেটা বলে যা। জিহাদের কথা মানতে নারাজ সে। তাকে কিছুতেই মানানো যায়নি। শেষ পর্যন্ত মুখ গোমড়া করে বসে আছে সে। তুহা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে। শৈবাল আসে আরও 10 মিনিট পর। তুহার পাশে বসে গাড়ির দরজা বন্ধ করতে করতে বলে, সব কিছু নিয়েছো? আবার কিছু রেখে আসোনি তো? আপনাকে রেখে আসলে শান্তি পেতাম, ভুল করে হয়তো চলে এসেছেন। তুহার কথা শুনে এক গাল হাসে শৈবাল। রাগে পিত্তি জ্বলে যাওয়ার মতো অবস্থা হয় তুহার। বিরক্তি স্বরে বিড়বিড় করে বলে, পৃথিবীর সবচাইতে জঘন্য হাসি। শৈবাল আরও একবার হেসে শুধালো, মানুষ যে জিনিসটা সবচাইতে বেশি অপছন্দ করে আমি তা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তুহা আর উত্তর দেয় না। কথা বাড়ালেই বাড়বে, তাই নিজেকে শান্ত করে সে। গ্রামের পথ ধরে সামনের দিকে এগিয়ে যায় তাদের গাড়ি। প্রকৃতির বাতাবরণে চারিদিক স্বচ্ছ, সবুজে ঘেরা পল্লী ঘুরে দেখার বড্ড ইচ্ছে ছিল তুহার। ছোট ছোট পুকুর, উঁচু নিচু গাছ, মানুষের পল্লী জীবন সবটাই ছবিতে আঁকা। তুহা মুগ্ধ নয়নে বাইরে তাকায়। এই দুদিনে শৈবালের জন্য বাড়ি থেকে বের হতে পারেনি সে। ছেলেটা তাকে 1 মিনিটের জন্য বাইরে যেতে দেয়নি। পাশে বসা মেরুন রঙা শার্ট পরা সুপুরুষটাকে এড়িয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালায়। কড়া পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে তার দিকে। মানুষটার দিকে আর চোখে তাকায় তুহা। মনে মনে ভাবে, পৃথিবীর সবচাইতে খারাপ সুদর্শন পুরুষটি তার স্বামী। এও বুঝি কোনো একদিন হওয়ার ছিল। এই তো আর মাত্র কিছুদিন, তারপরেই খারাপ সুদর্শন পুরুষ তার বিরক্তিকর সব কিছু ছেড়ে চলে যাবে সে। তখন বারবার বিরক্ত হবে না তার কথা শুনে। দিনগুলো মন্দ হবে নাকি ভালো হবে, তুহার জন্য সুখকর হবে তো? ভার্সিটির এক কোণে বসে আছে ইফা, ইকরা, রাতুল আর হিমেল। তাদের মাঝে সবচাইতে প্রিয় দুজন বন্ধু অনুপস্থিত আছে। তুহা নিজের বৈবাহিক জীবন নিয়ে ব্যস্ত
আর শান্ত তুহাকে হারিয়ে একাকিত্ব জীবন কাটাতে ব্যস্ত। ইকরা নিচের দিকে তাকিয়ে ঘাস উঠাতে উঠাতে আওড়ায়, শান্ত ভার্সিটি আসবে না? রাতুল মোবাইল বের করতে করতে বলে, আমাকে বলেছিল তো আসবে, কিন্তু এখনো আসেনি কেন কে জানে। ইফরা একটা দীর্ঘশ্বাস ফেলে আওড়ালো। তুহার বিয়েটা স্বাভাবিকভাবে হলেও বিয়ের পর তার সাথে অনেক অন্যায় হয়েছে। সে চুপচাপ এসব সহ্য করে নেওয়ার মতো মেয়ে না। কিন্তু তুহা ভার্সিটি কেন আসছে না? সে তার প্রাণপ্রিয় স্বামীর সাথে হানিমুনে গিয়েছে। কথাটা বলতে বলতে এগিয়ে আসে হিমেলের পাশে বসে শান্ত। তার উপস্থিতিতে সবার বুকের ওপর থেকে যেন ভারী পাথর নেমে যায়। কিন্তু শান্তর মুখের দিকে তাকিয়ে মুখ ফ্যাকাশে হয়ে যায় ইফরা। ছেলেটা এই কদিনে নিজের কি অবস্থা করেছে! আগের থেকে শুকিয়ে গেছে, ঠোঁট কালচে রঙের ধারণ করেছে। দেখেই বোঝা যায় এই কয়টা দিন তার একমাত্র সঙ্গী ছিল সিগারেট। ইকরা প্রত্যুত্তর করে শান্তর কথায়, তুই কিভাবে জেনেছিস তোর সাথে যোগাযোগ হয়েছে তুহার? না, ওর খোঁজ নিতে গিয়েছিলাম, যাওয়ার পর শুনেছি। কথা বলতে বলতে সিগারেট ধরায় শান্ত। ইফরা হাজারবার নিষেধ করলেও শোনে না। সবার মাঝে নীরবতা বিরাজ করে কিছুক্ষণ। একটু পর শান্ত নিজে নীরবতা ভেঙে বুকের বাঁ পাশটায় হাত রেখে শুধালো, বুকের এই খানটায় ব্যথা করে, সহ্য করতে পারি না, ইচ্ছা করে মরে যায়। কথাটা শেষ হতেই বুকের বাঁ পাশে জ্বালিয়ে রাখা সিগারেটটা চেপে ধরে। ধরফড়িয়ে উঠে দাঁড়ায় চারজন। ইফা তড়িঘড়ি করে হাত সরিয়ে দেয় শান্তর। সিগারেট চেপে ধরা জায়গাটা শার্ট পুড়ে বুক লাল হয়ে যায়। ইফা শার্ট খুলে ফেলে। সহ্য করতে না পেরে একসময় ফুপিয়ে কেঁদে ওঠে ইফা ইকরা দুজনে। হিমেল উঠে বরফ এনে দেয়। নীরব থাকে কেবল এত কিছু ঘটানো পুরুষটা। রাতুল ইচ্ছেমতো বকাবকি করে শান্তকে। চার বন্ধুই অভিমান হয় তুহার ওপর। তুহার যখন ঘুম ভাঙে তখন নিজেকে শৈবালের কামরায় আবিষ্কার করে। গাড়িতে কখন ঘুমিয়ে পড়েছে একদম টের পায়নি। এখন নিজেকে রুমে দেখে সামান্য অবাক হয়। কে এনেছে তাকে? শৈবাল শাহরিয়ার? এই দেমাকি পুরুষ তাকে কামরায় নিয়ে এসেছে? আড়মোড়া ভেঙে সামনে তাকাতেই চোখ পড়ে শৈবালে। ছেলেটা সোফার এক কোণে বসে ল্যাপটপে কোনো একটা কাজ করতে ব্যস্ত। তার দিকে খেয়াল নেই। তুহা মাথার নিচে একটা হাত রেখে পূর্ণ দৃষ্টিতে শৈবালের দিকে তাকায়। ডাক্তার প্রফেশনটা তার বরাবরই পছন্দের ছিল। নিজে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েও টেকেনি। যখন শুনেছিল তার স্বামী ডাক্তার তখন খুশি হয়েছিল। অথচ তার ডাক্তার স্বামী রূপ দেখে সে প্রথমে বাকরুদ্ধ হয়েছিল। শৈবালের প্রথম দিনের আচরণ আজও ভোলেনি সে। তার সাথে হওয়া ছোট বড় সকল অন্যায়ের শাস্তি সে শৈবালকে দেবে। কানের ওপর গরম নিঃশ্বাস পড়তেই চমকে ওঠে তুহা। পেছন ফিরে তাকানোর সুযোগও পায় না। তার আগেই শৈবাল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে দু হাতে আটকে দেয়। আপন ভাবনায় মত্ত থাকা শৈবাল কখন উঠে এসেছে খেয়াল করেনি তুহা। তুহা কঠোরভাবে শুধালো, ছাড়ুন আমাকে, বারবার একই কাজ করতে লজ্জা করে না আপনার? শৈবাল তুহার কানের কাছে আসতে কামড় দেয়। শিউরে ওঠে মেয়েটা। ছেলেটা আস্ত একটা ফাজিল। তাকে পুনরায় প্রশ্ন করে, কোন কাজের কথা বলছো তুমি? নিজেকে প্রশ্ন করেন, এখন পর্যন্ত যতবার আমাকে স্পর্শ করেছেন একবারও কি আমার অনুমতি নিয়েছেন? অনুমতি নেওয়ার জন্য যেদিন তুমি থাকবে না সেদিন নিতে আসব। তুহা তাচ্ছিল্য হাসে উত্তর দেয়, অনুমতি নিতে হলে খুঁজে পেতে হবে। আপনি আমাকে কখনোই খুঁজে পাবেন না। খুঁজে পাবো কি না সেটা জিজ্ঞেস না করে এটা জিজ্ঞেস করো, আমি তোমাকে খুঁজব কি না। উত্তর দেয় না তুহা। তাকে উত্তর দিতে না দেখে রেগে যায় শৈবাল। কামড় বসায় তুহার গালে বুকে। মেজাজ খারাপ হয় তুহার। জোর করে শৈবালের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে আওড়ায়, আপনি সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন শৈবাল শাহরিয়ার।
আপনার মাঝে যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আমাকে আর কখনো স্পর্শ করবেন না। আপনার এক একটা স্পর্শ আমার কাছে বমি আসে। নিজেকে আবর্জনা মনে হয়। আপনি ভালো মানুষ, আপনার সাথে আমার যায় না। তাই দয়া করে আমাকে একটু মুক্তি দিন প্লিজ। আপনি অসহ্যকর একটা পুরুষ, যার নিজের প্রতি মায়া ভালোবাসা নেই। যাকে বিয়ে করেছে তার প্রতিও কোনো মায়া কাজ করে না। সাধারণ ভাষায় আপনার মতো পুরুষদের যা বলে তা মুখে আনতে চাইছি না। কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায় তুহা। শৈবাল থম মেরে বসে আছে। তুহার কথাগুলো তার মাঝে মারাত্মক প্রভাব ফেলেছে। মূলত তুহাকে জ্বালানোর জন্য অনেক সময় তাকে কাছে টেনে নেয় সে। তুহার রাগান্বিত স্বরে প্রতিবাদ করা, মুখের সামনে আঙুল নাচিয়ে কথা বলা দারুণ লাগে তার। কিন্তু তুহা এমন ব্যবহার করবে কস্মিনকালেও ভাবেনি সে। নিজেকে নিজের কাছেই মারাত্মক খারাপ মনে হচ্ছে। সে খারাপ, নিজের প্রতি মায়া নেই, এই কথাগুলো সে জানে। আজ তুহার বলায় আরও ভালোভাবে অনুধাবন করে, মনে মনে আওড়ায়। আমার খারাপ হওয়ার পেছনে কারণটা খতিয়ে দেখে আমাকে খারাপ বলো মিসেস, আমার আফসোস থাকবে না। সমুদ্রকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে আমাকে খারাপ বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু এভাবে তো তুমি আমাকে খারাপ বলতে পারো না। আমার প্রত্যেকটা খারাপ কাজের প্রত্যক্ষদর্শী তোমাকে বানানোর জন্য হলেও তোমাকে আমার জীবনে থাকতে হবে সারা জীবন। এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি নই আমি। তুহা বাবার বাড়িতে এসেছে আজ 4 দিন। শৈবালের সাথে সেদিন রাগারাগি করে এ বাড়িতে চলে এসেছে। মূল কারণ রাগারাগি দেখালেও সে এসেছে নিজের কাজে। জাপানে যাওয়ার বিষয়টা ভালোভাবে গুছিয়ে নিয়েছে এই 4 দিনে। কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের মতো থেকেছে। ও বাড়িতে যোগাযোগ রেখেছে। মামনিকে বলেছে বাবার কথা মনে পড়ে, তাকে দেখতে চায়। শৈবালের ব্যাপারটা জানায়নি। এই 4 দিনে তার সাথে 1 সেকেন্ডের জন্যও কথা হয়নি। তুহা একটা কালো জামদানি শাড়ি পরে নিজেকে গুছিয়ে নেয়। এখানকার কাজ শেষ। ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে। নিজেকে সাজানোর কারণ হলো শৈবালকে দেখানো উচিত সে দিব্যি ভালো আছে, সুখে আছে। তুহাকে নেওয়ার জন্য প্রিয় এসেছে। দুজনে গল্পগুজব করে ঘণ্টাখানেক পর বাড়ি আসে। আসার সময় মার্কেটে গিয়ে কেনাকাটা করতে ভুলে না। তুহা যখন এখানে আসে তখন প্রায় সন্ধ্যা। নামাজ পড়ে চা বসায় নিজেই। আজকে বাড়িতে শৈবালের পিতা আতিফ খন্দকার আছে। বিয়ের পর আজকেই প্রথম মামাকে দেখছে তুহা। এতদিন তিনি বিদেশের মাটিতে ছিলেন ব্যবসায়ের কাজে। তুহা চা এনে আতিফ খন্দকারের হাতে তুলে দিলে মুচকি হাসে ভদ্রলোক। প্রিয়র সাথে গল্পে মত্ত থাকায় তুহার দিকে খেয়াল করা হয়নি। এখন দেখে কিছুটা লজ্জা পেয়ে বলে, বসো তুহা, তোমার সাথে মামার তো কথাই হয়নি। পর করে দিয়েছ নাকি মামাকে? প্রত্যুত্তরে মুচকি হাসে তুহা। আতিফ খন্দকার পাশের আসনে বসতে বসতে শুধালো, পর হতে দিলেন কই? ভালো মন্দ বিচার না করেই তো আপন করে নিয়েছেন। তুহার কথার ধরন মুগ্ধ হয় ভদ্রলোক। তাদের ছোট তুহা কত বড় হয়ে গেছে, এখন গুছিয়ে কথা বলতে জানে। যদিও কথাটা সামান্য খোঁচা দিয়েই বলেছে, তাও তিনি গায়ে মাখেননি, কারণ ইতিমধ্যে ভদ্রলোক নিজের ছেলের কর্মকাণ্ড সম্পর্কে সামান্য হলেও অবগত। তুহার কথার জবাবটা দেয় খানিক বাদে। ভালো মন্দের বিচার করতে গেলে পৃথিবীতে 90% কাজ বাকি থাকবে মা। জগতে যেমন খারাপ আছে তেমন ভালো আছে। ভালোর সংস্পর্শে এসে কিন্তু খারাপের ভিত নড়বড়ে হয়। জবাব দেয় না তুহা, বরং দীর্ঘশ্বাস ফেলে। তাদের সবার কথার সারমর্ম ইতিমধ্যেই তার জানা। কিন্তু তাদের ইতর ছেলে যে ভালো হবার নয় এটা কিভাবে বুঝাবে তাদের? শৈবালের কথা মনে আসতেই আনমনে আশেপাশে তাকায় তুহা। মনের অজান্তেই চোখ বিচরণ করে চারিদিকে, কিন্তু কোথাও বহু কাঙ্ক্ষিত পুরুষকে দেখতে পায় না। তুহার চনমনে দৃষ্টি নজরে আসে প্রিয়র।
চঞ্চল চিত্তে জবাব দেয়, তোমার বহু কাঙ্ক্ষিত পুরুষ অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে রোগী দেখতে গিয়েছে। নিজেকে রোগী বানিয়ে আরেক রোগীর সেবা করা যাকে বলে। প্রিয়র কথায় চমকে ওঠে তুহা। মিনিটের মাঝে নিজেকে সামলে নেয়, যেন প্রিয়র কথা তার মাঝে কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রিয়র দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ কিছুটা ধমকের সুরে বলে, কার কথা বলছো? যদি তোমার ভাইয়ের কথা বলে থাকো তাহলে বলবো, সে কোথায় আছে, কেমন আছে, এসব ব্যাপারে জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। তুমি আমাকে এসব বলছো কেন? আজব। থমকে যায় প্রিয়। তুহার কাছ থেকে এত কড়া কথা হজম করতে বেগ পোহাতে হয় তাকে। মেয়েটা তাকে যথেষ্ট স্নেহ করে। যেখানে আদুরে স্বরে কথা বলে সেখানে হঠাৎ এত কড়া কথা নিতে পারে না সে। তুহার পেছনে অদূরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শৈবালকে। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তুহার কথা হয়তো শুনে নিয়েছে। কয়েক কদম এগিয়ে এসে আওড়ায়, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। কার সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষা দেয়নি তোমার পরিবার? আকস্মিক শৈবালের কথা শুনে পিলে চমকে ওঠে তুহার। পরিবার নিয়ে কথা বলায় রেগে যায় বেশ, কিন্তু জুৎসই উত্তর না পেয়ে তিরতির করে কাঁপতে থাকে তার শরীর। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে সরে যায় প্রিয়। শৈবাল সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে নিজের কামরায় চলে যায়। তার দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়। তুহার নিজেকে সামলাতে মিনিট খানেক লাগে, তবে কাঁদে না সে। এতদিন পর এসে শৈবালের আক্রমণাত্মক কথার বাণে এত দ্রুত পড়তে হবে বোঝেনি সে। রাতে খাওয়া দাওয়ার সময় সবাইকে টেবিলে দেখা যায়। এর মাঝে তুয়া আর রুমে যায়নি, যার ফলে শৈবালের সাথে আর দেখা হয়নি। শৈবাল নিচে নেমে চেয়ার টেনে বসে। তার এক পাশে আতিফ খন্দকার, অন্য পাশের চেয়ারে টা অবহেলায় পড়ে আছে। অপোজিট পাশে প্রিয় বসা। তুহা আর আফসানা বেগম সবকিছু এগিয়ে দেয়। এক সময় বিরক্ত হয়ে শৈবাল বলে, মম, আমাদের কিছু লাগলে নিয়ে খেতে পারবো, তুমি খেতে বসো। আর চোখে এক নজর তুহাকে পরখ করে কথাগুলো শুধালো শৈবাল। তুহার এসবে ধ্যান নেই। মেয়েটা প্রিয়র পেটে খাসির মাংস ভুনা তুলে দিতে ব্যস্ত। আফসানা বেগম তার হাত টেনে ধরে শৈবালের পাশে বসিয়ে দিতে গেলে তুহা বলে, আমি এখানে বসবো না, তুমি বসো, আমি পরে খাবো। আতিফ খন্দকার হয়তো তুহার মনোভাব বুঝতে পারে, তাই হয়তো তুহাকে বলে, তুমি বাবার পাশে এসে বসো, কতদিন হলো মেয়ের পাশে বসে খাই না। আতিফ খন্দকারের কথায় খানিকটা অস্বস্তিতে পড়ে তুহা। যেখানে তাদের ছেলেকেই মেনে নিতে পারেননি সেখানে ওনাদের বাবা বা মা ডাকতে পারে না। এখনও অবধি আগের সম্বোধনেই আছে। তারপরও আর বাক্য ব্যয় না করে তুহা তার পাশে বসে। শৈবালের চোয়াল ক্রমশ শক্ত হয়ে আসে। তুহা যে খুব সূক্ষ্মভাবে তার পাশে বসাকে এড়িয়ে গিয়েছে তা ঢের বুঝতে পারছে সে। থম মেরে বসে থাকে মুখে খাবার নিয়ে। তার সারা জীবনে এই মেয়েটার নিকট সে যতটা অপমানিত হয়েছে আর কেউ তা করতে সাহস পায়নি। পেটে খাবার পড়ে না শৈবালের। একে তো জ্বরের শরীর, মুখ তেতো হয়ে আছে, কোনো খাবারই ভালো লাগছে না, তার উপর তুহার নীরব করা অপমান, দুটোই সহ্যর সীমা বাইরে। শৈবাল নীরবে প্রস্থান করে সেথা হতে। বাইরে বজ্রপাত হচ্ছে, বর্ষণের আগাম সংকেত। বৃষ্টি আসার পূর্বে প্রকৃতির কি নিদারুণ অপূর্ব দৃশ্য। কখনো এতটা মনোযোগ সহকারে প্রকৃতি দেখা হয়নি শৈবালের। আজ দেখতে গিয়ে অনুভব করে মন্দ লাগছে না। কথায় আছে, ব্যক্তি নিজেকে ভালোবাসলে আশেপাশে সব কিছুকে ভালোবাসতে জানে সে। তবে কি শৈবাল নিজেকে ভালোবাসতে শুরু করেছে? ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে শৈবাল। হাতে সিগারেটটা বৃষ্টির পানিতে ধুয়ে যায়। চোখ বন্ধ করে প্রকৃতির লীলা খেলা অনুভব করে সে। শরীরে জ্বর, ব্যথা কিছু মাথায় নেই।
মেয়েলি কণ্ঠস্বরে হঠাৎ চমকে ওঠে সে। পেছনে তাকিয়ে দেখে তুহা দাঁড়িয়ে। কালো জামদানিতে অপূর্ব লাগছে মেয়েটাকে। এতক্ষণে ভালো করে লক্ষ্য করছে তাকে। এলোমেলো চুলগুলো ক্লিপ দ্বারা আটকে রাখা। ছোট বড় কিছু চুল বাতাসে উড়ে বেড়াচ্ছে। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। ঘোর লেগে যায় শৈবালের। এগিয়ে যায় তুহার দিকে। এগিয়ে যেতে নিলে তার মনে পড়ে তুহার বলা সেই হৃদয় বিদারক কথাগুলো। দ্রুত সামলে নেয় নিজেকে। ছাউনির নিচে দাঁড়িয়ে আছে মেয়েটা। সে এগিয়ে যেতেই বলল, আপনাকে মামুনি ডাকছে। জ্বরের তাপ ক্রমশ বেড়ে চলেছে তার শরীরে। এদিকে আবার তুহার আগুন ঝরানো রূপ। কোনোটাই সামলাতে না পেরে মুখ ফুঁসকে বলে ফেলে, মম ডাকছে, তুমি ডাকোনি? আমি আমার ডাকার কথা কেন ডাকবো? ভালোবেসে। শৈবালের কথায় মুচকি হাসে তুহা। আরও একবার মুগ্ধ হয় শৈবাল। তুহার মুখ থেকে বের হওয়া আরও একটা হৃদয় নিংড়ে দেওয়ার মতো কথা। আমি মোমবাতি নই মিস্টার শৈবাল শেহরিয়ার। মোমবাতিরা নিজেকে পুড়িয়ে অন্যকে আলোকিত করে, আর আমি অন্যকে জ্বালিয়ে নিজেকে আলোকিত করি। সবাই ধরেই নিয়েছে আপনার জীবনের মোমবাতি আমি, কিন্তু আপনার ধরে নেওয়া উচিত আমার জীবনের মোমবাতি আপনি। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আমি আলো নেব। আপনি আমাকে স্বার্থপর হতে বাধ্য করেছেন। চলবে।